লেখিকা সুপর্ণা ঝাড়, কুলাঙ্গার। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। বাবার ঘরের দরজার বাইরে থেকে অমিত ডাকল, ভেতরে আসবো বাবা? হ্যাঁ আয় বাবা, তোরা বেরোনোর জন্য প্রস্তুত? বাবা শুধালেন অমিতকে। হ্যাঁ বাবা, চললাম, অমিত বলল। বাবা বলল, চললাম বলতে নেই বাবা, বলো আসছি। একটা শুভ কাজে যাচ্ছ? ভালো কথা, সঙ্গে কে কে যাচ্ছে? কেউই তো যেতে রাজি হলো না বাবা, শুধু অনির্বাণদা যাচ্ছে। মাথা নিচু করে অমিত বলল। বাবা বলল, সে কি কথা, একজন মহিলারও তো যাওয়ার দরকার আছে। আমি যে তোর পুতুল দিকে কাল বারবার করে বলে দিলাম তোর সঙ্গে যেতে, সে তো তখন কিছুই বলল না। আমি ভাবলাম ও অন্তত যাবে। থাক না বাবা, স্বেচ্ছায় কেউ যেতে না চাইলে তাকে জোর করে পাঠাবার কি দরকার? দীর্ঘশ্বাস ফেলে অমিত বলল, একবার মায়ের কাছে আশীর্বাদ নেব না বাবা? দেখো তিনি দরজা খোলেন কি না। চলো নিচে যাই, দেখি কতদূর ব্যবস্থা হলো। কইরে পুতুল, কোথায় গেলি সব? বলে অমিতের বাবা অবনীবাবু নিচে যেতে উদ্যত হলে অমিত বাবার হাতটি চেপে ধরে, বলে, বাবা তুমিও আমার সঙ্গে মায়ের কাছে চলো না, আমার একার সাহস হচ্ছে না। চলো না বাবা, দুজনে মিলে একবার শেষ চেষ্টা করে দেখি মাকে দরজা খোলাতে পারি কি না। সরমা, দেখো তোমার বড় খোকা আজ বিয়ে করতে বেরোচ্ছে, আর অভিমান করে থেকো না, তোমার আশীর্বাদ ছাড়া ওরা সুখী হতে পারবে না। অবনীবাবু তার স্ত্রী সরমার বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলি বলল। মা গো, একটু দরজা খোলো, তোমার আশীর্বাদ নিতে এসেছি। অমিত দরজা ঠক ঠক করতে করতে বলল। এবার ভেতর থেকে সরমার গলা পাওয়া গেল, যা তো, কোথায় যাচ্ছিস? চলে যা, তোর বাবার আশীর্বাদ তো পেয়েই গেছিস, তাহলেই হবে। আর আমার আশীর্বাদের কি প্রয়োজন? অবনীবাবু বললেন, প্রয়োজন আছে সরমা, তোমারও প্রয়োজন আছে, আবার বড় খোকারও প্রয়োজন আছে, সেটা তুমি একদিন ঠিক বুঝতে পারবে। এবারে দরজা খুলে একটু নিচে চলো, সবাই কি ভাবছে বলো তো? কিছু নিয়ম কাজও তো আছে। ও যে আজ সত্যি সত্যি তোমার জন্য দাসী আনতে চলল। শেষের কথাটায় সরমার কাটা ঘায়ে যেন নুনের ছিটে পড়ল। আরও রেগে গিয়ে বলল, দূর হয়ে যা সামনে থেকে, কুলাঙ্গার ছেলে একটা। সারাটি জীবন এটাকে নিয়ে জ্বলে পুড়ে মরলাম গো, সরে যায় এখান থেকে, আমার প্রেশার আর বাড়িয়ে দিস না। সরমা চিৎকার করে বলল কথাগুলো। আহত অমিত মায়ের বন্ধ দরজার সামনের মেঝেতে প্রণাম করে বাবার হাত ধরে নিচে নেমে এলো। বাড়ি ভর্তি লোকজন, অথচ অমিতের সঙ্গে বরযাত্রী যাবার লোক নেই। দয়া করে অনির্বাণ দাদা রাজি হয়েছে সঙ্গে যেতে। বিয়ে বাড়িতে একজন মহিলা যাবার দরকার, তাই অবনীবাবু জোর করে অমিতের মাসির মেয়ে পুতুলকে অমিতের সঙ্গে পাঠালো। বাড়ির কাজের লোকের বাড়িতে বরযাত্রী যেতে কেই বা চাইবে? সবাই আগামীকাল সুমিতের বিয়েতে বরযাত্রী যাবার জন্য প্রস্তুত হচ্ছে সকলেই। অবনী আর সরমার সুখের সংসারে অমিত সুমিত দুই পিঠোপিঠি ছেলে, একসঙ্গে দুই ভাইয়ের বেড়ে ওঠা, আবার একসঙ্গে দুই ভাইয়ের বিয়ে। আজ অমিতের আর আগামীকাল সুমিতের বিয়ে হবে। এখন বড় খোকার বিয়ে হচ্ছে, সন্ধ্যায় বিয়ের লগ্ন। অবনীবাবুর নিজের দোতলা ঘর সংলগ্ন ব্যালকনিতে অন্ধকারে বসে আকাশ পাতাল চিন্তা করে চলেছেন। তার কি নিজেরই যাওয়া উচিত ছিল না বড় খোকার সঙ্গে? কিন্তু কোথাও যেন তার মালিকত্বের অভিমান জমেছিল, তাই নির্দ্বিধায় ছেলের সঙ্গে যেতে বিবেকে বাঁধল। আজ সরমা এমনকি বিয়ে বাড়িতে আসা অতিথির প্রত্যেকে অমিতের বিয়ে নিয়ে কটূক্তি করতে ছাড়ছে না। আড়ালে এই বিয়ে নিয়ে ফিসফাস আলোচনা হচ্ছে, অবনীর কানেও টুকরো আলোচনা আসছে। ছেলেটার সঙ্গে কেউ যখন যেতে রাজি হলো না, তখন সবাইকে উচিত শাস্তি দিতে অবনী চ্যাটার্জিরই ছেলের সঙ্গে যাওয়া উচিত ছিল, কিন্তু যাওয়া হলো না। যদিও গতকালই মিনতিদের বাড়ি গিয়েছিলেন তিনি। বিয়ের কতদূর জোগাড় করতে পেরেছে ওরা সেটা দেখতে। সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছিলেন অবনীবাবু, কিন্তু মিনতিদি হাত জোর করে বলেছিল, মাফ করবেন দাদাবাবু,
আপনার কোনো আর্থিক সাহায্য আর আমাকে নিতে বলবেন না। আপনাদের সাহায্যে জোরেই তো বেঁচে আছি দুটি প্রাণী, না হলে কুসুমের বাবা ছেড়ে চলে যাবার পর এইটুকু মেয়েকে নিয়ে কোথায় ভেসে যেতাম। সরমা বৌদি আর আপনার দয়াতেই তো এখনও টিকে আছি। আমার একমাত্র মেয়ের বিয়ের সামান্য আয়োজন আমাকে করতে দিন দাদাবাবু। সেই জন্যই তো অবনী ছেলের পছন্দকে না করতে পারেনি। বাবা হিসেবে বুঝেছেন ছেলে তার খাঁটি সোনাকে পছন্দ করেছে। ভালো মায়ের শিক্ষায় শিক্ষিত মেয়ে কখনোই খারাপ হতে পারে না, যদিও এ কথাটি সরমাকে বোঝাতে ব্যর্থ হয়েছে অবনী। ছোট ছেলে সুমিতকে নিয়ে সরমার গর্বের শেষ নেই। ছোট থেকেই ভীষণ চৌখস, সব দিকে তার বুদ্ধি, আর তেমনই সুন্দর দেখতে। একেবারে সরমার মুখ যেন কেটে বসানো। তুলনায় অমিত অনেকটা অবনীর মতো একটু শ্যামলা আর থাবা থোবা নাক চোখের গড়ন। সুমিত যেন চ্যাটার্জি বাড়ির অভিমান। অবনীর মনে আছে পিঠোপিঠি দুই ভাই এক ক্লাস উপর নিচে পড়ত। অমিতকে নিয়ে প্রতিবার যেখানে পাশ করবে কিনা এই সংশয় থাকত, সুমিত সেখানে এবারও ফার্স্ট হবে কিনা এই চিন্তা করত সরমা। কোনো রকমে স্কুলের গণ্ডি টপকে অমিত যখন বাবার ব্যবসার কাজে ঢুকে গেল, সরমার তখনও আপত্তি ছিল, কিন্তু অমিতের পড়াশোনাতে মাথা ছিল না। কলেজের হিরো অলরাউন্ডার সুমিত যখন নতুন মডেলের বাইক হাঁকিয়ে জিম থেকে ফিরত, তখন ইয়াং মেয়েরা তো দূর, তার মায়েরই যেন নজর লেগে যেত। গর্ব ভরে মা সব সময় বলে এসেছে, আমার সুমিত। তারপর বিয়ের ব্যাপারেও সুমিত তার পছন্দ দেখিয়ে দিয়েছে সবাইকে। শহরের নাম করা ধনী ব্যক্তি মিস্টার অধিকারীর একমাত্র সুন্দরী কন্যাকে ভালোবেসে বিয়ে করতে চলেছে আগামীকাল। অন্যদিকে হাদা ভোদা অমিত কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে না চেয়েও শেষকালে পছন্দ করেছে কিনা বাড়ির রান্নার মাসির মেয়ে কুসুমকে। সরমা কি করে মেনে নেবে কাজের লোকের মেয়েকে চ্যাটার্জি বাড়ির পুত্রবধূ রূপে? আয়োজন খুব সামান্য, কিন্তু আন্তরিকতার অভাব নেই মিনতি মাসির বাড়িতে। কোথায় বসাবে, কি খাওয়াবে, তটস্থ মাসি ও তার আশেপাশের বাড়ির লোকজন সকলেই। বিয়ের ছাদনাতলা বাঁধা হয়েছে পাশের বাড়ির উঠানে। পাড়া প্রতিবেশী সকলেই মাসির মেয়ের বিয়েতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আসলে মিনতি মাসি খুব ভালো মনের মানুষ। তিনিও পাড়ার সকলের সঙ্গে মিলেমিশেই থেকেছেন। আজ তাই সকলেই তার কাজে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছেন। যদিও এসে থেকে নাক সিটকে আছে পুতুল দি, চলে যাবার জন্য ব্যস্ত। আর অনির্বাণদা অমিতের মুখ চেয়ে মুখে কিছুই বলছে না। তবু অমিত বুঝতে পারছে ও এমন কিছু খুশি নয়। কথা ছিল বিয়ে হয়ে গেলেই রাতেই ওরা বউ নিয়ে চলে যাবে, কিন্তু মিনতি মাসি কেঁদে পড়লেন অমিতের সামনে। এরকমভাবে কেউ কি যায়? সন্ধ্যের আগে কিছুতেই মেয়ে বিদায় হয় না। একটা শুভ অশুভের তো ব্যাপার আছে নাকি? বাধ্য হয়ে অনির্বাণ দাদা আর পুতুল দিকে ছেড়ে দিয়ে অমিত একাই থাকলো। মিনতি মাসির কথা ফেলতে পারল না বাধ্য ছেলে অমিত। ওদিকে পুতুল বাড়ি ফিরে গিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল। সকল আত্মীয়রা তাকে ঘিরে ধরল অমিতের শ্বশুর বাড়ির আয়োজন শুনবার জন্য। পুতুল কিছু সত্যি কিছু মিথ্যে মিশিয়ে যা পারল তাই সবাইকে বলে গেল। ও মা গো, কি ঘেন্না লাগছিল কি বলবো। বসতে ঘেন্না, খেতে ঘেন্না, আর কি গায়ে পড়া লোকগুলো। খাবো না বলছি তবু জোর করেই চলেছে। আর বউয়ের মা কি যেন নাম? ও হ্যাঁ, মিনতি মাসি। উনি তো কি নাটকে মহিলা, কি বলবো। আমরা যখন বিয়ে শেষে বউ নিয়ে চলে আসার কথা বললাম, তখন ওনার সে কি কান্না, নাকি অমঙ্গল হবে কে জানে। সারাদিন কোথায় থাকতে দেবে অমিতকে? বেচারা অমিত। পুতুলের মাসি মানে অমিতের মা ঘরে ঢুকে মাঝপথে পুতুলকে থামিয়ে দিয়ে বলল, নে নে, অনেক গল্প হলো, এবার একটু ঘুমিয়ে নে গিয়ে। আজ রাতে আবার সুমিতের সঙ্গে যেতে হবে তো নাকি? বিকেলে অমিতের বাবা একটা বড় গাড়ি সাজিয়ে পাঠিয়ে দিল অমিত আর ওর নতুন বউকে আনতে। পাড়ার লোকেরা তো এত সুন্দর গাড়ি দেখে অবাক। সকলেই কুসুমের কপাল নিয়ে আলোচনায় ব্যস্ত। ভয়ে জড়তায় কুসুম একেবারে চুপ হয়ে বসে আছে গাড়িতে। মাকে একেবারে একলা ফেলে সে রাজরানী হতে চলল। অবশ্য নিজেই সে জানে না তার কপালে কি যে লেখে রেখেছে বিধাতা। সুখ কি জিনিস কোনোদিন বোঝেনি সে। তবে মায়ের আদর আর মা মেয়ের সংসারে শান্তির অভাব ছিল না মোটেই। বিয়ের দিন ঠিক হওয়া থেকেই লোকে টোন টিটকেরিও করেছে তাকে বড় লোকের ছেলে পটিয়েছে বলে। কিন্তু কুসুম কোনোদিন ভাবতেও পারেনি যে তার মায়ের মনিবের বাড়ির রানী হবে সে।
অত স্বপ্ন দেখার সাহস সে জোটাতে পারেনি। শান্ত নম্র ভদ্র কুসুম মায়ের খুব বাধ্য মেয়ে। ছোটবেলায় মায়ের সঙ্গে সরমা মাসির বাড়িতে যেত, কিন্তু যখন থেকে একটু বুদ্ধি হয়েছে আর কখনোই যায়নি ও বাড়ি। তবে কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ফিরতে সন্ধে পড়ে যাওয়ায় একদিন মায়ের কাছ থেকে চাবি আনতে অমিত দাদের বাড়ি গিয়েছিল। স্কুল ড্রেসের শাড়ি পরে দুই পাশে বড় বিনুনি ঝুলিয়ে কুসুমকে বেশ লেগেছিল অমিতের। ওপরে রান্নাঘরে মিনতি মাসি তখন রান্না করছিল। বাধ্য হয়ে কুসুম অমিতকে বলে, একটু মায়ের কাছ থেকে চাবিটা এনে দিন দাদা। কি জানি প্রজাপতি ঋষির কি অভিপ্রায়, কখন যে কার কাকে ভালো লাগে। এক দেখাতেই অমিতের ভালো লেগে যায় কুসুমকে। আবার পড়াশোনা করছে দেখে আরও ভালো লাগে তার। তারপর যখন সুমিতের বিয়ে ঠিক হয়ে যাবার পর বাড়ি থেকে তারও বিয়ের তোড়জোড় শুরু হয়। তখন অমিত বাবাকে তার ইচ্ছের কথা জানায়। অবনীবাবু প্রথমে ছেলেকে বুঝিয়েছিলেন যে এভাবে দুটি ভিন্ন শ্রেণীর ক্লাসের সম্পর্ক হলে কি কি অসুবিধে হতে পারে। অমিতকে ভেবে দেখার জন্য সময়ও দিয়েছিলেন। তারপর কি মনে করে মিনতিদের বাড়ি গিয়েছিলেন নিজের চোখে একবার তার ছেলের পছন্দকে দেখতে। শ্যামলা রঙের কুসুমকে দেখতে আহামরি কিছুই নয়, তবে তার বড় বড় নিষ্পাপ চোখ দুটির দিকে তাকালে তার সুন্দর অন্তরটা এক ঝলকেই পড়ে নেওয়া যায়। হয়তো অমিত এই চোখ দেখেই তার হৃদয়টা পড়েছে। আরেকটি বিশেষত্ব হলো তার এক কোমর লম্বা কালো চুল। ছোট্ট একটি ঘর, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটি জিনিস খেয়াল করলেন অবনীবাবু, শোকেসের তাকে কিছু বই খুব যত্ন করে রাখা আছে। তার মধ্যে বেশিরভাগই পাঠ্য বই, বাংলার সহায়ক পাঠ, সহজ পাঠ, এই সবই। বিচক্ষণ মানুষ অবনীবাবুর বুঝতে দেরি লাগেনি মেয়েটি কেমন প্রকৃতির জানতে। তারপর বাড়িতে ফিরে সরমার সঙ্গে আলোচনা করতেই সরমা তেলে বেগুনে জ্বলে উঠেছিল। অবনীর মাথা খারাপ হয়ে গেছে বলে কটূক্তি করতেও ছাড়েনি। তারপর থেকে বাড়িতে অশান্তি চলছেই। অবনীবাবু কিছুতেই কাউকে বোঝাতে পারেননি যে মেয়েটি খারাপ নয়। এখন কুসুমের সামনে বিশাল পরীক্ষা। দেখা যাক অবনীবাবু কুসুম সম্পর্কে ঠিক যাচাই করতে পেরেছেন কিনা। সন্ধ্যার হালকা অন্ধকারে যেন কুললক্ষ্মী বাড়িতে প্রবেশ করল। কোনো আড়ম্বর জাঁকজমক কিছুই হলো না, তবু চারিদিকে মঙ্গল শঙ্খ বেজে উঠল। আসলে পাড়ার সকল ঘরে সন্ধ্যা আরতির সময় অমিত বউকে নিয়ে এসে দাঁড়ালো চ্যাটার্জি বাড়ির দুয়ারে। সরমা মাথা ব্যথার বাহানাতে নিজের ঘরে বসে রইল। বাধ্য হয়ে অবনীবাবু বাড়ির অন্যান্য মহিলাদেরকে দিয়ে জোর করে বরণ করিয়ে ঘরে তুললেন নতুন বৌমাকে। শাখা সিঁদুর আর হালকা গয়নায় কুসুমকে দেখতে বেশ লাগছে। কেউ চেয়েও ওর রূপের বদনাম করতে পারল না। একটু পরেই সুমিতের বিয়ের বরযাত্রী রওনা দেবে। গ্র্যান্ড হোটেলে বিবাহ বাসর, সবাই সেখানে যাবার জন্যই ব্যস্ত। কারোর সময় নেই অমিতের বউকে নিয়ে আলোচনা করার। তাছাড়া যাকে আলোচনা করার যোগ্যই মনে করে না তারা, তাকে নিয়ে আর কি কথা বলবে। বেশ খানিকক্ষণ ধরে কুসুম অমিতের ঘরে বসে আছে একলাই। কেউ এক গ্লাস জলও তাকে দিয়ে যায়নি। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এদিকে মায়ের জন্য খুব মন খারাপ করছে। কি দরকার ছিল মায়ের এভাবে বিয়ে দেওয়ার? বেশ তো মায়ে মেয়েতে দুজনে একসাথে ছিল। এরা কোনো দিনই তাকে বউয়ের সম্মান দেবে না। চোখের জলে কাঁদতে লাগলো কুসুম। এত অসহায় লাগছে নিজেকে, কেউ তাকে দেখার নেই। অমিত নিচে গেছে বরযাত্রীর গাড়িগুলির তদারকি করতে। বড় বাড়িতে বিয়ে করতে যাচ্ছে ভাই, সব কিছু ঠিকঠাকভাবে গেল কি না দেখে নিতে হবে না? অদ্ভুতভাবে সরমার মাথা ব্যথাটাও গায়েব হয়ে গেছে। উনিও নিচে নেমে এসেছেন তার ছোট ছেলেকে আশীর্বাদ করতে। অমিতের চোখে চোখ পড়তেই মুখ ফিরিয়ে নিল সরমা। বরযাত্রী সবগুলো গাড়ি বেরিয়ে যেতেই অমিতের খেয়াল হলো ঘরে তার নতুন বউটা একলা বসে আছে। তাড়াতাড়ি ওপরে আসতেই দরজার বাইরে থেকে দেখতে পেল বাবা কুসুমের সঙ্গে গল্প করছেন। অমিত একটু শান্তি পেল যেন। অবনীবাবু হাতে করে একটা গয়নার বাক্স এনেছিলেন। সেই গয়নাগুলি কুসুমকে পরে নিতে বললেন, আর এসে থেকে শুকনো মুখে বসে থাকতে দেখে দুঃখ করলেন। যাবার আগে বলে গেলেন, এটা তোমার নিজের বাড়ি, কোনো সংকোচ করবে না। সুমিতের বউয়ের যতখানি অধিকার, তোমার তার চেয়ে আরও একটু বেশি অধিকার, কারণ তুমি আগে এই বাড়িতে এলে। তুমি এ বাড়ির বড় বৌমা।
কেউ কাউকে অধিকার দেয় না, নিজের অধিকার তোমাকে নিজেকেই বুঝে নিতে হবে বলে চলে গেলেন। কাজের বউয়ের হাতে দুধ মিষ্টি ফল সব কিছু সাজিয়ে ওপরের ঘরে পাঠিয়ে দিয়েছে সরমা, কিন্তু একটিবার নতুন বৌমার মুখ দর্শন করেনি এখনো। ভোরের দিকে সকলেই হই হুল্লোড় করতে করতে ফিরল। সারাদিন ওদের মুখে সুমিতের শ্বশুরের সুনাম। সে কি এলাহি ব্যবস্থা! তারা নাকি জীবনে কোনোদিন এত বড় বিয়েই দেখেনি। সুমিতের জন্যই এসব চাক্ষুষ হলো। কুসুমের খারাপ লাগলেও সব কিছু শুনতে হলো, কারণ তাকে শুনিয়ে শুনিয়েই মনে হয় বেশি করে বলা হচ্ছিল। মাসিমা মুখ ফুটে বলেই ফেললেন, এত গয়না কোথায় পেলে গো বৌমা? গতকাল যখন বরণ হচ্ছিল তখন তো চোখে পড়েনি। কুসুমের মনে পড়ল শ্বশুরের বলা কথাগুলি। অধিকার কেউ কাউকে দেয় না বৌমা, অধিকার আদায় করে নিতে হয়। তিনি আরও বলেছিলেন এই গয়নাগুলি যে তিনি দিয়েছেন সে কথা কাউকে না জানাতে। তাই কুসুম হেসে বলল, আপনি কি গতকাল আমায় বরণ করেছিলেন মাসিমা? যে এগুলো দেখতে পাবেন? আপনারা দূরে দাঁড়িয়েছিলেন আর শুধু পুতুল দিয়ে আমাদের বরণ করেছিল, তাই উনি হয়তো দেখলেও দেখতে পারেন আমি গয়না পরেছিলাম কিনা। তাছাড়া আপনারা তো সবে গ্র্যান্ড হোটেলে প্রথমবার এত বড় বিয়ে বাড়ি দেখার আনন্দে মেতেছিলেন। এ সামান্য গয়না কি আপনাদের চোখে পড়তো? নতুন বউয়ের মুখে বুলি ফুটেছে দেখে এক ঘর লোক থ। ওরা স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে কাজের লোকের মেয়ে এমন করে কথা বলতে পারে। তাই হঠাৎ করে কারোর মুখে কোনো উত্তর এলো না। সকলেই সকলের মুখের দিকে হা করে চেয়ে রইল। কুসুম লক্ষ্য করেছে ও যতক্ষণ নিচে সবার মধ্যে থাকছে ততক্ষণ ওর শাশুড়িমা ওপর থেকেই নামছেন না। তাই নিজের ঘরে চলে গেল কুসুম। মুখরা দিদিকে চুপ থাকতে দেখে সরমা অবাক হয়ে গেল। বুঝতে পারল কিছু তো একটা হয়েছে। তাই অন্যদের কাছে আড়ালে সব কথা শুনল সরমা। মনে মনে বিরক্ত হলেও আর নতুন করে কোনো অশান্তি না চাওয়ার জন্য চুপ করে রইল। তাছাড়া আজ বাবুর বউ আসবে, বাড়ির পরিবেশটা সুন্দর রাখার দরকার। কাজের লোকের সঙ্গে মুখ লাগানোর প্রয়োজন নেই। দিদিকে আড়ালে ডেকে এই কথাই বোঝালো সরমা। শহরের নামকরা বাগান বাড়ি নেওয়া হয়েছে রিসেপশন পার্টির জন্য। অমিতের বৌভাত বাড়িতেই হয়ে যেত। তাছাড়া ওদের নিজেদেরই ছোটোখাটো একটা বিয়ে বাড়ি আছে। পাড়ার লোকেরা যে কোনো অনুষ্ঠানে সেটাই ভাড়া নেন। অমিতের চাহিদা বরাবরই কম। ও বলেও ছিল, নিজেদের অনুষ্ঠান বাড়ি থাকতে কি দরকার এত খরচ করবার। কিন্তু সুমিতের বড়লোক শ্বশুর বাড়ির লোকজনকে আপ্যায়নের একটা ব্যাপার ছিল, তাই এত খরচ করতেই হলো অবনী বাবুকে। নতুন ছোট বৌমা মলিকে সাজাতে ওর বাপের বাড়ি থেকে পুরো স্যালন টিম এসে গেছে বিকেলেই। বাড়ির সকল অতিথি হা হয়ে দেখছে ওদের কাণ্ড কারখানা। এরকম তো আগে কখনো দেখেনি ওরা। কিন্তু বড় বৌমাকে কে সাজাবে এদিকটা কারোর মাথাতেই ছিল না। আর একটু পরেই সবাইকে বাগান বাড়ির রিসেপশন পার্টিতে বেরিয়ে যেতে হবে। যারা সাজাতে এসেছেন তাদেরকে বলবার সাহসী হচ্ছে না কারোর। অবনীবাবু বললেন, তাহলে গাড়ি নিয়ে চলে যা পুতুল, ওকে কোনো বিউটি পার্লার থেকে সাজিয়ে আন। সকলে নিজের সাজে ব্যস্ত। বড় বৌমাকে নিয়ে কারোর মাথা ঘামাবার সময় নেই। তাই কেউ যেতেও চাইছে না। এ ওকে ঠেলা দিচ্ছে। কুসুম সবটা বুঝতে পেরে বলল, থাক না বাবা, আমি নিজেই সেজে নিচ্ছি। তাছাড়া বেশি সাজগোজ আমাকে মানায়ও না। কিন্তু ছোট বৌমা এত সাজবে আর তুমি কিছু সাজবে না? সব লোক তো তোমাদেরকেই দেখতে আসবে। অবনীবাবু চিন্তিত মুখে বললেন, আপনি কিছু চিন্তা করবেন না বাবা, আমি আপনাদের বাড়ির সম্মান নষ্ট হতে দেব না। কুসুম তার শ্বশুর মশাইকে কথাগুলি বলল। দেখো বড় বৌমা, যেটা ভালোবাসো করো, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হচ্ছে। ওখানে তো লোকজন আসতেও শুরু করে দিয়েছে, সব দিকে আমাকে দেখতে হচ্ছে। বলতে বলতে অবনীবাবু বেরিয়ে গেলেন। ওদিকে বাড়ির মেয়েরা নিজেরা সাজগোজ করতে করতে কুসুমকে নিয়ে আলোচনা করছে। সরমার কানে কথাগুলি যেতেই ওদেরকে বলল, যা তোরা দেখে আয় তো, ও কি সাজ সাজলো। এমনিতেই তো কুলাঙ্গার ছেলে আমাদের মাথা হেট করে বসে আছে, আজ আবার এত লোকের সামনে ওর জন্য না মাথা কাটা যায়। অনিচ্ছা সত্ত্বেও পুতুল অন্য আরেকটি মেয়েকে সাথে নিয়ে অমিতদার ঘরে দেখতে গেল। ওরা গিয়ে দেখে অমিত তার বউয়ের শাড়ির কুচি ধরে দিচ্ছে। বাইরে থেকে দেখে ওরা ফিরে এসে সরমাকে বলল, তুমি কিচ্ছু চিন্তা করো না গো মাসি, তোমার ছেলেই তো তোমার বড় বৌমাকে সাজিয়ে দিচ্ছে।
কথাটা শুনে সরমার মাথা গরম হয়ে গেল। নেহাত ছোট ছেলেরও আনন্দের দিন, না হলে সরমা আজ কিছুতেই ওখানে যেত না। কাউকে কিছু বুঝতে না দিয়ে সরমা দাঁতে দাঁত কামড়ে ওখান থেকে সরে পড়ল। লাল বেনারসি, কিছু সোনার গহনা আর জুঁই ফুলের মালা দিয়ে ঘেরা এত বড় খোপা আর কপাল ভরা সিঁদুরে সত্যি কুসুমকে আজ মোহময়ী লাগছে। একেই বুঝি বলে নতুন বউ। অপরদিকে সুমিতের বউ মলি একটা স্টাইলিস্ট লেহেঙ্গা পরেছে, সাথে কিছু ডায়মন্ড জুয়েলারি। বেশ অন্যরকম লাগছে, তবে নতুন বউ একেবারেই লাগছে না। এত মেকআপ দিয়েছে যে ওর আসল রূপটাই হারিয়ে গেছে যেন। সকলেই বড় বৌমার দিক থেকে চোখ ফেরাতে পারছে না। সরমাও দূর থেকেই প্রথম দেখল তাকে, কিন্তু জেদ যেখানে বড় হয় সেখানে সব কিছুরই দোষটা চোখে পড়ে। যারে দেখতে নারী তার চলন বাঁকার মতো কুসুমের সব কিছুই তার খারাপ লাগলো। ছোট ছেলের শ্বশুর বাড়ি থেকে অনেক ভিআইপি গেস্ট কনে যাত্রী এসেছে। ওদেরই আলাদা আলাদা গাড়ির ভিড় উদ্যানের সামনে। অপরদিকে কুসুমের বাড়ি থেকে কেউই আসেনি। কুসুমের চোখটা তাই মাঝে মাঝে কাউকে যেন খুঁজছে। যদিও কুসুমের মা মিনতি আগেই জানিয়ে দিয়েছিল যে আমাদের বাড়ি থেকে কেউ যাবে না, তবু অবনীবাবু বারবার পাড়ার সবাইকে নিয়ে আসতে বলেছিলেন। অনুষ্ঠানের শেষের দিকে অমিত এসে কুসুমকে বলল, তোমার বাড়ি থেকে তো কেউই এলো না, এদিকে যে কত খাবার নষ্ট হলো। কুসুম বলল ওনারা আসবেন না আগেই তো জানিয়েছিল, তবু কেন ওদেরকে ধরা হলো। তারপর অমিতকে আড়ালে নিয়ে কিছু আলোচনা করল কুসুম, যেটা সকলেরই নজরে এলো এবং কেউই ভালো চোখে নিল না। অনুষ্ঠান শেষে কুসুম আর অমিত একটু আসছি বলে হঠাৎ করে একটা গাড়ি নিয়ে কোথায় যেন চলে গেল। সরমা তো রেগেই আগুন। ছোট লোকের মেয়ে কোনো নিয়ম মানে না। ফুলশয্যার রাতে গাড়ি করে হাওয়া খেতে বেরোলো। ঘণ্টাখানেকের মধ্যেই ওরা অবশ্য ফিরে এলো। তখনও বাড়ি লোকের খাওয়া শেষ হয়নি। সবার সামনেই অবনীবাবু গম্ভীরভাবে জিজ্ঞেস করল অমিতকে, কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলি তোরা? অমিত হেসে বলল, আর বলো না বাবা, তোমার বড় বৌমা ওই বাইপাসের ধারের বস্তিতে বাড়তি খাবারগুলো দিয়ে এলো, না হলে তো সবই ফেলতে হতো বলো। আর জানো তো বাবা, এত খাবার পেয়ে ওরা কি খুশি হলো কি বলবো। এতক্ষণ যারা রাগ করে কত রকম কথা বলছিল তারা সবাই চুপ করে নিজের খাবার খেতে লাগলো। অবনীবাবু খুশি হয়ে বলল, খুব ভালো কাজ করেছো বড় বৌমা, যাও এবারে দুজনে কিছু খেয়ে নাও, এখনই রওনা দিতে হবে। সকলে বাড়ি ফিরে দেখে ডাইনিংয়ে অনেক ফুলশয্যার তত্ত্ব রাখা, ফুল ফল মিষ্টি কাপড় ইত্যাদি। সরমা বলল, মনে হয় ছোট বৌমার বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে। কাজের ছেলে হারানকে ডেকে ওগুলো ছোট বৌমার ঘরে পৌঁছে দিতে বলল, কিন্তু হারান বলে, না জেঠিমা, এগুলো বড় বৌদিমণির বাপের বাড়ি থেকে এসেছে, ওর এক দাদা বৌদির হাতে পাঠিয়ে দিয়েছে বৌদির মা। আমি তো বললাম সবাই তো বিয়ে বাড়িতে আছে, ওখানে দিয়ে আসেন, তো ওরা কিছুতেই গেল না, আমাকে দিতে বলে ওরা চলে গেল। হারানের মুখে কথাগুলো শুনে সরমা অবাক হয়ে গেল। মনে মনে বিরক্ত হয়ে ভাবল, মিনতির সব কিছুতেই যেন একটু বেশি বাড়াবাড়ি। কি দরকার ছিল এসব করার? ছোট বৌমার বাপের বাড়ি থেকে সবাই হাতে করে ফুলের বুকে আনলেও ফুলসজ্জার কোনো তত্ত্ব কিন্তু আসেনি। মলি ড্রেস চেঞ্জ করতে করতে বলল, বোগাস, যত সব ওল্ড কালচার, আমাদের বাড়িতে বাবা এসব কিছু মানে না। মুখরা মাসিমাও কথা শোনাতে ছাড়ে না, বলেন, নিয়ম মেনে যখন সবই হলো তাহলে এটা ওল্ড ফ্যাশন হবে কেন? সরমা বলল, বাদ দাও না দিদি, এসব ফালতু আলোচনা করে রাত পার করে দেবে নাকি, যাও তো সবাই শুতে যাও। অষ্টমঙ্গলা থেকে ফিরেই মলি সবাইকে জানালো ওর বাবা হানিমুনের জন্য মালদ্বীপের 2টো টিকিট কেটে দিয়েছে। বাড়িতে এখনো কয়েকজন অতিথি ছিল, তারা তো অবাক, একেবারে মালদ্বীপে হানিমুন। টন্টিং করে কুসুমকে সবার সামনে পুতুল দিয়ে জিজ্ঞাসা করল, আর তোমরা কোথায় হানিমুনে যাচ্ছ গো কুসুম? কুসুম শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলল, আমি কটা দিন মায়ের কাছে থেকে আসতে চাই, বাড়িতে তো সবাই আছে, আপনাদের অসুবিধে হবে না মনে হয়। সরমা কোনো কথা না বলে উঠে চলে গেল। মাসিমা বললেন, একেই বলে মানসিকতা, কাশ্মীর উটি তো বাদই দিলাম, দীঘা নয় পুরীও নয়, একেবারে খালপাড়ের বস্তিতে যাবে। ওখানে আমার মা আছেন মাসিমা, ওটাই যে আমার কাছে স্বর্গ। তাছাড়া বিয়ের এত ঝামেলা একা হাতে সামলে মায়ের শরীরটাও ভালো নেই, আমি গেলে একটু বিশ্রাম পাবে আমার একলা মাটা। মলি আড়ালে মুখ ভেঙালো, যদিও আর চোখে কুসুম সেটা দেখে ফেলল। মলি বলল, ও ভালো কথা,
শুনেছি তোমার মা নাকি এ বাড়িতে রান্না করতো। তোমার বিয়ের পর তো কাজটা চলে গেছে, এখন তাহলে তোমার মায়ের কি করে চলবে? আমার মায়ের চিন্তা তোমাদেরকে না করলেও চলবে গো মলি। গরিবের শরীর যতক্ষণ ঠিক থাকে তারা কাউকে ভয় করে না। অন্য কোনো কাজ করে নিয়ে একটা পেট ঠিক চালিয়ে নেবে। মলির উদ্দেশ্যে কুসুম কথাগুলি বলল। মলি থতমত খেয়ে বলল, আমি কিন্তু তোমার থেকে বয়সে বড় হলাম কুসুম। কত বয়স তোমার? খুব জোর 20। আমার কিন্তু 25 পার হয়ে গেছে, তাই আমাকে নাম ধরে ডাকবে না। কিন্তু সম্মানে তো আমি তোমার চেয়ে বড়। তুমিই বরং আমায় বড়দি নয়তো কুসুমদি বলে ডাকবে। আর মহিলাদের বয়স জিজ্ঞেস করতে নেই, জানো না? কুসুম বলল, সরি গো, দিদি ফিদি বলতে পারবো না। তাহলে তোমাকে আমি কিছুই বলে ডাকবো না? বিরক্ত মুখে মলি বলে। সে তুমি না ডাকতেই পারো মলি, কিন্তু আমি তো তোমায় নাম ধরেই ডাকবো। কুসুম বলল। সরমা ঘরে ঢুকে সবাইকে থামিয়ে দিয়ে এসব ফালতু আলোচনা বন্ধ করতে বলল আর সবাইকে খেতে ডাকলো। কুসুম শ্বশুর মশাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে মায়ের কাছে এসেছে। সত্যি তো, মলির কথাটি নিয়ে ভাবার দরকার আছে। মায়ের এখন কি করে চলবে? বিয়েতে পাওয়া গিফট ভাউচারগুলি শ্বশুর মশাইকে দিতে গিয়েছিল কুসুম। হেসে উনি বলেছিলেন, এগুলো তোমার টাকা, নিজের ইচ্ছে মতো খরচ করো। পাশের বাড়ির দাদা মায়ের জন্য একটা কাজের খোঁজ এনেছে। একটা মেসের রান্নার কাজ করতে হবে। যদিও মিনতি এখনো কিছু জানায়নি কাজটা করবে কিনা। বলেছে মেয়ের সঙ্গে আলোচনা করে জানাবে। কুসুম মাকে সেই কাজটি করতে বলে, কিন্তু একটা শর্তে। রান্না করতে যাবে না তার মা, রান্না হবে বাড়িতেই। আর ওদের ছেলেরা এসে টিফিন ক্যারিয়ার নিয়ে যাবে দুবেলা, আর একজন সাহায্য করার লোক রাখতে হবে। সব শুনে পাশের বাড়ির দাদা বৌদি খুব খুশি। বৌদিও কিছু কাজ করবে ভেবেছিল, কিন্তু সংসার ফেলে বাইরে কাজ করতে যাবার সাহস হচ্ছিল না। তাই নিজে থেকে মিনতি কাকিমার সঙ্গে রান্নার কাজে সাহায্য করবে বলল। সব সমস্যার সমাধান হয়ে গেল, শুধু কিছু টাকার দরকার। প্রথমেই তো মেসের ছেলেগুলোর কাছে হাত পাতা যাবে না। রান্নার প্রয়োজনীয় সরঞ্জাম আর কিছু বড় বড় বাসনও কিনতে হবে। সে সমস্যারও সমাধান করে দিল কুসুম। তার পাওয়া গিফট ভাউচারে টাকাগুলি তুলে দিল মায়ের হাতে। নিজের হাতে সব ব্যবস্থা করে মায়ের কাজ শুরু করিয়ে দিয়ে তারপর শ্বশুর বাড়ি ফিরে এলো সে। এদিকে সুমিত্রা বাইরে গেছে, এখনো ফেরেনি। বাড়ি একদম ফাঁকা। একে একে সকল অতিথি প্রায় বিদায় নিয়েছে। সরমা রান্না করার অভ্যেস একেবারেই ছেড়ে দিয়েছে। বেশ কয়েক বছর ধরে মিনতি সব সামলাতো। এখন কোথায় পাবে ওরকম একজন বিশ্বস্ত রান্নার মাসি? কুসুম সে সমস্যারও সমাধান করে দিল। রান্নাঘরের সব দায়িত্ব নিজের হাতে তুলে নিল হাসি মুখে। যদিও শ্বশুর মশাইয়ের আপত্তি ছিল, কিন্তু কুসুম তাকে বোঝালো যে তার কোনো অসুবিধেই হবে না। এই তো কজনের রান্না। তাছাড়া নিজের সংসারে রান্না করলে কি কারো মান যায়? অবনী আর চোখে সরমার দিকে তাকায়, কারণ সরমা একদম রান্নাঘরে ঢুকতেই চায় না। অবনীবাবু বললেন, ঠিক আছে, যতদিন না একজন ভালো রান্নার মাসি জোগাড় হচ্ছে ততদিন তুমিই সামলে নাও বড় বৌমা, না হলে তো আমরা না খেতে পেয়ে মরব। শেষের কথাটি শুনে মুখ বেঁকালো সরমা। শ্বশুরমশাই আরও বললেন কুসুমকে, শুধু রান্না করলে চলবে? পড়াশোনা শুরু করতে হবে না? কলেজে পড়তে হবে তো নাকি? মিনতির কাছে সব শুনেছি আমি, তোমার পড়াশোনা করার কত ইচ্ছা, কিন্তু গত বছর ভর্তি হতে পারোনি কলেজে। শ্রদ্ধায় কুসুমের চোখে জল এসে গেল। ও ভাবতেও পারেনি এত ভালোবাসা, এত সম্মান পাবে তার শ্বশুর মশাইয়ের কাছ থেকে। তাড়াতাড়ি শ্বশুর মশাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে কুসুম। শাশুড়িমাকে প্রণাম করতে গেলে তিনি পা সরিয়ে সেখান থেকে দ্রুত পদে বেরিয়ে যান। অবনীবাবু হেসে বলে, মন খারাপ করো না বৌমা, দেখবে একদিন সরমা ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে। ধৈর্য রাখো, সব ঠিক হয়ে যাবে। কুসুম মাথা নিচু করে সম্মতিসূচকভাবে ঘাড়টা নাড়ায়। কুসুম আবার পড়াশোনা শুরু করবে বলে অমিত খুব খুশি, কিন্তু কুসুমের খুব সংকোচ হচ্ছে। এমনিতেই শাশুড়িমা এখনও তাকে মন থেকে মেনে নেননি, তার উপরে সংসারের কাজ ফেলে কলেজে গেলে না জানি কত কথা হবে। অমিত বলল, ও সব বাদ দাও না কুসুম, দরকার হলে আমি মাকে বোঝাবো। ডিগ্রির খুব দরকার জানো তো। আমি কলেজে পড়িনি বলে মা ভাই সবাই আমাকে মূর্খ ভাবে। জানো তো, কোনো সম্মান নেই আমার এ বাড়িতে, শুধু বাবা একটু ভালোবাসে আমায়। কুসুমের দু চোখে জল এসে গেল। ইস, এত ভালো মনের মানুষটার মনের মধ্যে কত দুঃখ। সারাদিন গাধার মতো ব্যবসার সব কাজ দেখে, একটুও সময় পায় না যে দুদণ্ড তার পাশে বসে গল্প করবে।
বেশ কদিন হয়ে গেল বিয়ে হওয়া, তবু এখনো ভালো করে জানাই হলো না মানুষটাকে। কুসুম মনে মনে ভাবে, আমি কোনোদিন তোমার অসম্মান হতে দেব না দেখো। কুসুমের চোখে জল দেখে অমিত বলে, এই দেখো কতদিন পর তোমার সাথে দেখা হলো, আর এসব কি বলছি আমি? দেখো তো শুধু শুধু কাঁদিয়ে দিলাম তোমায়। কুসুম তাড়াতাড়ি চোখের জল মুছে বলল, না গো, আমি ঠিক আছি। তুমি বলো তোমার সব মনের কথা, আমি শুনবো। জানো তো, মা বলে মনের কথা বন্ধুকে বলে দিলে খুব হালকা লাগে, আর আমি তো তোমার বন্ধুই হলাম, তাই না? অমিত হাসে, এক নিষ্পাপ হাসি, যা দেখে কুসুমের মনটা আনন্দে ভরে ওঠে। ঈশ্বরকে মনে মনে ধন্যবাদ জানায় এত সুন্দর মনের মানুষকে তার জীবন সঙ্গী হিসেবে দেওয়ার জন্য। এর মাঝে একদিন অবনীবাবু বৌমাকে কলেজে ভর্তি করে এসেছেন। বাংলাতে অনার্স নিল কুসুম, কারণ ও সাহিত্য পড়তে ভীষণ ভালোবাসে। ক্লাস শুরু হতে এখনো মাসখানেক দেরি। মন দিয়ে কুসুম সংসার করছে। শ্বশুর মশাই শাশুড়ি মা যেটা খেতে ভালোবাসেন সেটাই রান্না করে সামনে ধরছে। আর অমিত তো খুব খুশি, ও তো সব কিছুই খেতে ভালোবাসে। সেই জন্য মিনতি মাসিকেও খুব পছন্দ করত, তাই অমিতের মনের মতো সব রান্না করে দিতেন উনি। সুমিত্রা ফিরে এসেছে, বিয়ের রেশ এখনো কাটেনি ওদের। একদিন সুমিতের অফিসে আরেকটা বিশাল পার্টি দিতে হলো, মলি আর সুমিতের রিসেপশন পার্টি। এর মাঝে সুমিতের একটা ছোট প্রমোশনও হলো। পেছনে অবশ্য কার হাত ছিল সেটা বলা মুশকিল। অধিকারী মশাইয়ের জামাই বলে কথা। প্রাইভেট অফিসের সামান্য একজন কর্মচারী হয়ে থাকলে কি চলে? সরমা খুব খুশি, কত পয়মন্ত বউ পেয়েছে সুমিত। বিয়ে হতে না হতেই ছেলের প্রমোশন। পাশের বাড়ি জেঠিমার সঙ্গে বসে সেই আলোচনাই হচ্ছিল। ওদেরকে চা দিতে এসে কুসুমের কানে গেল, কিংবা হয়তো কুসুমকে শোনাতেই এসব আলোচনা। কুসুম অবশ্য কিছু বুঝতে না দিয়ে হাসি মুখে জেঠিমাকে প্রণাম করে তাদের বাড়ির খবরাখবর নিল। জেঠিমা বললেন, ভালো কথা বড় বৌমা, তা তোমার মা কেমন আছে? কুসুম হাসি মুখে বলল, আপনাদের আশীর্বাদে মা এখন খুব ভালো আছে জেঠিমা। ওপরে টালি খুলে ছাদ দিয়েছে, পাশে আর একটা ঘর করেছে। ও, তা কি করে চলছে মিনতির? এবারই কাজটা তো গেছে, এখন করছে কি? বিজনেস, হোম ডেলিভারির বিজনেস, সাথে 2টো মেসের রান্না, 4টে লোক রেখেছে মা। কুসুম শাশুড়ির দিকে তাকিয়ে কথাগুলি বলে। সরমা শুনেও না শোনার ভান করে অন্যদিকে তাকায়। জেঠিমা সরমাকে খুশি করবার জন্য বলে, ও, তা পুঁজি পেল কোথায়? অমিত দিয়েছে বুঝি? না জেঠিমা, ও কোথায় পাবে? বাবার হোটেলে তো ওই খায়, আর ব্যবসার কাজে বেগার খাটে। ও মুখ্য সূক্ষ্ম মানুষ, ও কোথায় পাবে এত টাকা? অদ্ভুত মানুষের রাগ, কখন যে কোন কথাতে রাগের পারদ ওপরে উঠে যায় মানুষ নিজেও জানে না। কুসুমের মুখে এইসব কথা শুনে সরমা জ্বলে উঠল যেন। নিজে সবসময় সবার সামনে অমিতকে মূর্খ কুলাঙ্গার বলতেই থাকে, কিন্তু আজ কুসুমের মুখে এসব শুনে গর্জে উঠল। এই মেয়ে, আমি চুপ করে আছি দেখে তুমি যা নয় তাই বলে যাচ্ছ দেখছি। কি বললে? অমিতকে মূর্খ বললে? আর ও আমাদের সংসারে বেগার খাটে? দাঁড়াও, আজ তোমার পীড়িতের শ্বশুর বাড়ি ফিরুক, এর বিচার হবে। অবস্থা বেগতিক দেখে ও বাড়ির বড় জেঠিমা আসছি বলে মানে কেটে পড়লেন। কাউকে আঘাত দেওয়া কুসুমের স্বভাব না, কিন্তু বাড়ির বড় মানুষের সামনে বাইরের লোক তার মায়ের বদনাম করছেন, অথচ শাশুড়িমাকে নির্বিকার দেখে তাকে প্রতিবাদ করতে হলো। তাছাড়া শ্বশুর মশাই তাকে এই প্রতিবাদের শিক্ষা দিয়েছেন। অফিস থেকে ফেরার সময় বিউটি পার্লার থেকে মলিকে নিয়ে ফিরল সুমিত। এসেই দেখল মায়ের থমথমে মুখ। মায়ের আদরের ছেলে বুঝতে পারল কিছু একটা হয়েছে। অবনীবাবু অমিতের সঙ্গে ব্যবসা সংক্রান্ত আলোচনা করছিলেন ডাইনিং হলে বসে। গভীর আলোচনা দেখে সরমা কথাটি তুলতেই পারছিল না। অবনী কুসুমের কাছে 1 কাপ চা চাইতেই কুসুম বলল, বসিয়েছি বাবা, সবার জন্যই চা বসিয়েছি। মলি নিজের হাতের নখ ঠিক করতে করতে বলল, আমাকে গ্রিন টি দেবে, কিন্তু চিনি দিও না। এতদিনেও তোমাকে শেখাতে পারলাম না যে গ্রিন টিতে চিনি দিতে নেই। অবনীবাবু অবাক হয়ে বললেন, বড় বৌমা দেবে মানে? তুমি কেমন টি খাবে নিজে বানিয়ে নিতে পারছো না? ও তো সবার জন্য করছে, তুমি শুধু নিজেরটুকু করে নিতে পারবে না? আসলে আমি পার্লার থেকে নখেরও ট্রিটমেন্ট করিয়ে ফিরলাম সবে, এখন আগুনের সামনে যাওয়া যাবে না। মলি কথাগুলি শ্বশুরমশাইকে বলল। অবনীবাবু গম্ভীর হয়ে বললেন, আর তুমি পার্লারে যাও না বড় বৌমা? তোমার ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে না বুঝি? সরমা এই অপেক্ষাতেই ছিল যেন। বলল, ও টাকা কোথায় পাবে যে পার্লারে যাবে? ওর বরকে তো বেগার খাটাও তুমি।
অবনীবাবু কিছু বুঝতে না পেরে একবার সরমা আর একবার কুসুমের মুখের দিকে তাকায়। তারপর বলেন, কি হয়েছে রে বড় খোকা? হাদাভোদা মুখ করে অমিত বলে, আমি কি করে বলবো বাবা, আমিও তো এই ফিরলাম তোমার সঙ্গেই। বড় বৌমা, তুমি বলো, কি বলতে চাইছেন তোমার শাশুড়ি মা? অবনীবাবু কুসুমের দিকে তাকিয়ে বলেন। কুসুম বলে, চাটা হয়ে গেছে, নিয়ে আসি বাবা, তারপরে না হয় সব বলবো। না না, ওসব চাটা থাক, আগে বলো কি হয়েছে। অবনীবাবু বললেন। কুসুম শ্বশুর মশাইয়ের চোখে চোখ রেখে সবটা বলল। নিজে যা যা বলেছে সেটাও গুছিয়ে বলল। অবনীবাবু কিছুক্ষণ চুপ থেকে সরমার উদ্দেশ্যে বলল, বড় বৌমা তো কিছু ভুল বলেনি, সবটাই ঠিক বলেছে। সত্যি এ ব্যাপারে ভেবে দেখা উচিত ছিল। আজ কত বছর ধরে ছেলেটাকে সত্যি বেগার খাটিয়েই যাচ্ছি, অন্য কেউ হলেও তো তাকেও মাইনে দিতে হতো। কুসুম চোখের জলে শ্বশুরের পায়ের কাছে বসে পড়ল, বলল, বিশ্বাস করুন বাবা, এ আমার মনের কথা নয়, কথা প্রসঙ্গে এ কথা বলে ফেলেছি, আমায় ক্ষমা করুন বাবা। ওদিকে সুমিত আর মলি বসে বসে যেন নাটক দেখছিল। একসময় সুমিত বলল, ছোট লোকদের এসব ফালতু নাটক দেখার সময় নেই আমার। মা, আমি ঘরে গেলাম, অফিসের কিছু ইম্পর্টেন্ট কাজ বাকি আছে। অবনীবাবু বললেন, না, দাঁড়াও ছোট খোকা, তোমার সামনে ফয়সালা হয়ে যাক। আমার ব্যবসার কাজে সাহায্য করবার জন্য অমিতকে আমি মাসে মাসে একটা মাইনে দিতে চাই, তোমাদের কোনো আপত্তি নেই তো? সুমিত বলল, সে তুমি যেটা ভালো মনে করো করো, আমি কি বলবো। বেশ, তাহলে আমি এ মাস থেকে বড় খোকাকে 50,000 টাকা করে মাস মাহিনা দেব। অবনী বলল, 50,000? আমি তো এত বড় পোস্টে কাজ করে 50,000 পাই না, আর ও সামান্য তদারকি করে 50,000 টাকা করে পাবে। সুমিত কথাগুলো বাবাকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, ওটাই দেব ঠিক করেছি। তুমি তো মাত্র কয়েক ঘন্টার কাজ করো, তাও এসিতে বসে, আর বড় খোকাকে সারাদিন রোদে গরমে ছুটতে হয়। কাজের কোনো লিমিট নেই, যখন যেখানে প্রয়োজন সেখানেই ওকে পাঠাই আমি। তাছাড়া এতদিন ধরে ওকে বঞ্চিত করে এসেছি, তাই ওটাই ওর মাইনা। সুমিত, মলি, সরমা সকলেরই মুখ চুন হয়ে যায়। সরমা ভেবেছিল কোথায় কুসুমকে ঝাড় খাওয়াবে, কিন্তু এ যে সব উল্টোপাল্টা হয়ে গেল। কুসুমের ওপর সরমার আক্রোশ যেন আরও বেড়ে গেল। বাড়িতে থমথমে পরিবেশ। কুসুম খুব স্পাইসি রান্না করে, এই বাহানায় মলি ও সুমিত কেউই খেলো না রাতে, তাই দেখে সরমা কিছু খেলো না। বর আর শ্বশুর মশাইকে খাইয়ে রান্নাঘরে সব গুছিয়ে রেখে কুসুমও না খেয়ে শুতে চলে আসলো। অমিত একটু বিরক্ত কুসুমের ওপরে। ঘরে ঢুকে আবার বলল, কেন ওসব কথা তুলতে গেলে বলো তো? বাড়িতে শুধু শুধু অশান্তি ভালো লাগে না আমার। তোমার টাকার দরকার থাকলে আমায় বলতে পারতে, আমি ঠিক ব্যবস্থা করে দিতাম। অমিত ওকে ভুল বুঝছে দেখে কুসুম এবারে কান্নায় ভেঙে পড়ল। বলল, তুমি অন্তত আমায় ভুল বুঝো না গো, আমি কোনো টাকা পয়সা কিছুই চাই না, তোমার চরণে স্থান পেয়েই আমি ধন্য হয়ে গেছি। কুসুমকে কাঁদতে দেখে অমিত বলল, চুপ করো, আর কেঁদো না, শরীর খারাপ করবে। আমি বাবাকে জানিয়ে দিয়েছি যে আমার কোনো টাকা পয়সা লাগবে না, নিজের বাড়ির কাজ করে মাস মাইনে নেব, এত কাঙাল নই আমি। আমি ঠিক বলেছি না বলো কুসুম? কুসুম বলল, একদম ঠিক বলেছ গো তুমি, তুমি কখনোই ভুল কাজ করতেই পারো না। আমার জন্যই আজ তোমাকে আবার কথা শুনতে হলো, ক্ষমা করো আমায়। ঠিক সেই সময় বাইরে কিসের আওয়াজ শুনে অমিত আস্তে করে দরজাটা খুলে বেরিয়ে এলো। দেখল রান্নাঘরে আলো জ্বলছে। আড়াল থেকে দেখল ভাই কিছু খাবার প্লেটে সাজিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। লাইটটা অফ করেনি দেখে অফ করতে গিয়ে দেখল গ্যাস ওভেনে একটা খালি পাত্র, মনে হয় কোনো স্যুপ বানিয়ে নিয়ে গেল। অমিতের মনে পড়ল মা কুসুম কেউই কিন্তু খায়নি, তাই ঘরে গিয়ে জোর করে কুসুমকে টেনে নিয়ে এলো রান্নাঘরে। তারপর দুটো প্লেটে খাবার সাজাতে বলল। কুসুম ভাবল সুমিত আর মলির জন্য খাবার সাজাতে বলছে অমিত, তাই সুন্দর করে গুছিয়ে সাজালো। এবারে অমিত বলল, একটা খাবার আমাদের ঘরে রেখে এসো, আর একটা প্লেট নিয়ে আমার সঙ্গে এসো। এত রাতে আর ঝামেলা ভালো লাগছে না, তাই কুসুম বরের নির্দেশ মতো চুপচাপ তার পেছনে পেছনে চলল। রাগ হলেই সরমা এই ঘরটিতে একলা ঘুমোয়। দরজায় নক করে মাকে জাগালো। মা মনে হয় জেগেই ছিলেন। তারপর দরজা খুলে ওদেরকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। সরমা ভেবেছিল মনে হয় তার ছোট ছেলে তাকে খাবার জন্য সাধতে এসেছে, কিন্তু কুসুমের হাতে থালা দেখে আরও রেগে গেল। গম্ভীরভাবে বলল, আমার খিদে নেই, আর জ্বালাস না তো তোরা,
যা চোখের সামনে থেকে। অমিত বলল, মা, খাবারের ওপর অভিমান করে থেকো না, তোমার শরীর খারাপ করবে, যা হোক একটু কিছু মুখে দাও। কুসুমও না খেয়ে রয়েছে, তুমি না খেলে ও খাবে না। ও, এই জন্যই মাকে খাওয়াতে এসেছিস? তোর বউ না খেয়ে রয়েছে সেটাই আসল কথা, আর ভাইয়ের নতুন বউটা যে না খেয়ে আছে সেদিকে খেয়াল আছে? তুমি শুধু শুধু রাগ করছো মা, তাছাড়া চিন্তা করো না মা, সুমিত আর ওর বউ গরম গরম স্যুপ খাচ্ছে নিজের ঘরে বসে। অমিত বলল। সরমা একটু নরম হয়ে বলল, ঠিক আছে তোরা যা, এত রাতে আমি আর কিছু খাবো না, জল খেলাম। অমিত আর কথা না বাড়িয়ে ঘরে চলে আসে। সকালেও ওরা কিছুই খেলো না, শুধু 2 কাপ গ্রিন টি বানিয়ে নিজের ঘরে নিয়ে গেল মলি। তারপর দুজনে একসঙ্গে তাড়াতাড়ি বেরিয়ে গেল। কুসুম রান্নাঘরে ওদের জন্যই অল্প তেলে হালকা রান্না করছিল। ওরা বেরিয়ে যেতেই সরমার যত রাগ কুসুমের ওপর গিয়ে পড়ল। অদ্ভুত সংসারের নিয়ম, যে করে তাকেই সবটা শুনতে হয়। সময় মতো রান্না করে দিতে পারেনি বলে ওরা না খেয়ে বেরিয়ে গেল, এমন কথাই শুনতে হলো কুসুমকে। তবু কোনো প্রতিবাদ করল না কুসুম। সারাদিন শাশুড়ির মুখ ভার দেখতে দেখতে কোনো রকমে দিনটা পার হলো। ওরা আজ আর ফিরবে না, শ্বশুর বাড়িতেই থাকবে, ফোনে মাকে জানিয়ে দিল সুমিত। কুসুমের জন্যই যেন বাড়িতে এত অশান্তি। ভয়ে লজ্জায় কুসুম তটস্থ হয়ে আছে। শ্বশুরমশাই সবটা দেখছেন, মনে মনে কষ্ট পাচ্ছেন, কিন্তু এক এক সময় সব বুঝেও কিছু করার থাকে না। সময়ের ওপর সবটা ছেড়ে দিতে হয়। সরমার চোখে ছোট ছেলে বৌমার জন্য যে অন্থপট্টি বাঁধা, কোনো কিছুতেই ওদের কোনো দোষ চোখে পড়ে না। অথচ একটি বাচ্চা মেয়ে একটু ভালোবাসা পাওয়ার জন্য প্রাণপাত করে এ সংসারের জন্য করে চলেছে, সরমা তাকেই দুচ্ছাই করছে। অবনীবাবু মনে মনে দীর্ঘশ্বাস ছাড়েন। এদিকে শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলছে না দেখে কুসুমেরও খুব খারাপ লাগছে, নিজেকেই বারবার অপরাধী মনে হচ্ছে। একটি রাতের জন্য শ্বশুর বাড়িতে থাকবে বলে সুমিত্রা প্রায় 1 সপ্তাহ ধরেই ও বাড়িতে রয়েছে। আজ রবিবার, সুমিতের পছন্দের রেওয়াজি খাসির মাংস আনিয়ে শাশুড়ি মা নিজে রান্না করতে রান্নাঘরে ঢুকলেন। কুসুম খুব খুশি, হাতে হাতে সব জোগাড় করে দিয়ে কাজের লোকের মতো দুয়ারে দাঁড়িয়ে রইল, কখন কি দরকারে আবার ডাকেন তিনি। আজ সুমিতদের ফেরার কথা, অনেকটা বেলা হয়ে গেল দেখে শাশুড়ি মাই মলির ফোনে ফোন করল। প্রায় 12টা বাজতে যায়। কখন ওরা আসবে তাই জিজ্ঞেস করাতে মলি ঘুম জড়ানো গলায় বলল, মামুনি, আজ ঘুম ভাঙতে অনেকটা দেরি হয়ে গেল গো, এবেলা আর যাওয়া হবে না, প্লিজ মামুনি, তুমি মনে কিছু করো না গো। সরমার একটু অভিমান হয়ে গেল, বলল, কিন্তু আমি যে সুমিতের পছন্দের সব রান্না করেছি। তুলে রেখে দাও, সব রাতে গিয়ে খাবো মামুনি, ওকে বাই বলে ফোনটা কেটে দিল মলি। কুসুম দূরে দাঁড়িয়ে সবটা দেখল চুপচাপ। অমিত আজ খুব খুশি, কতদিন পর মায়ের হাতের এত কিছু রান্না খাচ্ছে আর প্রশংসা করেই চলেছে। কুসুম মনে মনে কষ্ট পায়, ভাবে তবু যদি অমিতের নাম করেও 2-1টি পদ রাঁধতেন শাশুড়ি মা, কিন্তু মুখে কিছু বলে না। শ্বশুর মশাইও আজ খুব খুশি হয়ে খেতে বসেছেন। যাক, সব কিছু ভালোই ভালোই মিটলেই এখন কুসুম শান্তি পায়। এসব কিছুর জন্য নিজেকেই চরম অপরাধী মনে হচ্ছিল। এভাবেই সকলকে মানিয়ে চলতে চলতে কুসুমের দিনগুলি পার হয়ে যাচ্ছে। সকাল থেকে উঠে রান্নাঘরের সব কাজ সামলে কলেজ সেরে মায়ের ওখানে দেখা করতে যায় একটুখানি। বাড়ি ফিরে সন্ধেবেলা সবার রান্না সেরে তারপর সে একটু বইটা খুলতে পায়। শরীর আর চলে না তখন। তার ওপরেও পান থেকে চুন খসলে শাশুড়ি মায়ের মুখ ভার। মলি বেশিরভাগ বাপের বাড়িতেই থাকে। এই কমাসে হাতে গোনা কয়েকটা দিনই শ্বশুর বাড়িতে থেকেছে। সুমিত শ্বশুর বাড়িতে থাকতেই বেশি পছন্দ করে, তবে মুখ ফুটে কিছু বলে না, এমন একটা ভাব দেখায় যেন বাধ্য হয়েই ওখানে থাকতে হচ্ছে। সেদিন বাড়িতে সবাই ছিল। কুসুমের কলেজ থেকে মায়ের ওখান হয়ে ফিরতে সন্ধে পড়ে গেল। সেদিন মলিকে সবার জন্য চা বানাতে হলো। শাশুড়ি মায়ের মেজাজ খারাপ, কুসুমের দিকে আর চোখে তাকিয়ে রয়েছে। তাড়াতাড়ি কাপড় বদলে এসে রাতে কি রান্না হবে জিজ্ঞেস করতেই শাশুড়ি মা যেন রাগে ফেটে পড়লেন। কুসুম বুঝতে পারে না সে কি অন্যায় করেছে। অবনী বাবুও ঘরে ঢুকে অবাক, কি এমন করলো মেয়েটা, এই তো সবে বাড়ি ফিরল। অমিত বাবার কাছে এসে বসল। ব্যবসা ছাড়া আর কোনো দিকে তার খেয়াল নেই।
শাশুড়ি মা সবার সামনে কুসুমকে বলল, রোজ রোজ মায়ের ওখানে যাবার কি দরকার আছে? কলেজের নাম করে শ্বশুরের পয়সায় ঘুরে বেড়ানো আর মাকে সাহায্য করা। কুসুম লজ্জায় মাটিতে যেন মিশে যায়। আজ বন্ধুদের অনুরোধে প্রথমবার একটু বেরিয়েছিল, কফি শপে একটু চা খেয়ে এসেছে। তারপর মায়ের ফোন, বারবার অনুরোধে মায়ের ওখানে গিয়েছিল। আজ মেসের জন্য কোফতা কারি বানিয়েছিল মা, সেটাই শ্বশুরমশাই খেতে ভালোবাসেন বলে নিতে ডেকেছিল। ডাইনিং হলে সবাই বসেছিল, তাই টিফিন বক্সটা নিজের ঘরে নিয়ে চলে গেছিল খেয়ালে খেয়ালে। মলি সেটা লক্ষ্য করে শাশুড়ির কানে দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। আর সুযোগ বুঝে সুমিত বলে যে আজ কয়েকজন বান্ধবীর সঙ্গে কুসুমকে কফি শপে ঢুকতে দেখেছে। আর আজ সকালে সরমা নিজের চোখেই দেখেছে কুসুমকে শ্বশুরমশাইয়ের কাছ থেকে হাত পেতে টাকা নিতে। সরমা বলে, থাক, আর রান্নাঘরে গিয়ে কি করবে তুমি? নিজে বাইরে থেকে খেয়ে অমিতের জন্য খাবার তো নিয়েই এসেছো মায়ের হোটেল থেকে, আর কষ্ট করে তোমাকে রান্নাঘরে ঢুকতে হবে না, আমাদের পেটের ব্যবস্থা আমরাই করে নেব। কুসুম লজ্জায় লাল হয়ে যায়। এতটুকু স্বাধীনতা নেই ওর জীবনে। আজ পরীক্ষার ফি জমা দেবার পর সবাই ধরল একটু বাইরে যাবার জন্য, তাই বাধ্য হয়ে গেছিল। সেটাও কিভাবে শাশুড়িমার কানে পৌঁছে গেছে। আর মলি সুমিত নাইট পার্টি করে কত রাতে বাড়ি ফেরে। ওদের ঘরে কত রকমের খাবার সাজানো, ড্রাই ফ্রুটস থেকে শুরু করে বিলিতি বিয়ার, সেগুলো শাশুড়ির চোখে পড়ে না। কুসুম বলল, ও হ্যাঁ, ভালো কথা বাবা, আপনার জন্য মা আজ এঁচোড়ের কোফতাকারি পাঠিয়ে দিয়েছে। আপনি নাকি খুব ভালোবাসেন বাবা। শ্বশুরমশাই খুব খুশি, বলল, মিনতির মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভালো লাগে ওর হাতের এই রান্নাটা। মলি ফিস ফিস করে শাশুড়িকে কি যেন বলে। তারপর সরমা বলে, ওটা তোমার শ্বশুরমশাইয়ের জন্য এনেছো? এখন ধরা পড়ে গেলে তাই সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে গেলে। কি মেয়ে গো তুমি! কুসুমের চোখ ফেটে জল আসে, গলাটা ভারী হয়ে আসে। ধরা গলায় বলে, ধরা পড়ে গেলাম মানে কি মা? বুঝলাম না। খুব বুঝেছ, যদি শ্বশুরমশাইয়ের জন্য এনেছো তাহলে ওটা নিজের ঘরে লুকিয়ে রেখে আসতে গেলে কেন? লুকিয়ে রেখে এসেছি কে বললো আপনাকে মা? আমি তো টিফিন কৌটোটা হারান্দাকে দিয়েছি, রান্নাঘরেই আছে দেখুন। আর আপনি বোধহয় জানেন না যে আপনার বড় ছেলে এঁচোড় খেতে অত পছন্দ করে না। অবশ্য আপনি কি করে জানবেন? সবার পছন্দ অপছন্দের খেয়াল তো আপনি রাখেন না মা। কুসুম গম্ভীর হয়ে কথাগুলি বলল। সত্যি আজ তার আত্মসম্মানে লেগেছে। ও তাই নাকি? তাহলে শ্বশুর মশাইকে পটানোর বুদ্ধিটা ভালোই শিখেছো বলো। সকালে হাত পেতে টাকা নিয়ে বিকালে তার পছন্দের খাবার দিয়ে ভোলানো। অবনীবাবু কিছু বুঝতে না পেরে রেগে চিৎকার করে বলল, কি বলতে চাইছো বলো তো সরমা? এসে থেকে শুনছি হেয়ালি সব কথা। এটা বাড়ি না রঙ্গমঞ্চ? সরমা বলে, সেটা তো আমিও বলতে চাইছি, এটা তো আর খালপাড়ের বস্তি নয়, এখানে এসব ছলাকলা চলবে না। শান্ত ভদ্র অমিত সাধারণত কোনো ব্যাপারেই কথা বলে না। ও বেচারা সারাদিন খাটাখাটনি করে সন্ধেবেলায় একটু আয়েশ করে বসে বাবার সাথে গল্প করতে করতে চা পান করে। এসব ঝুট ঝামেলা ভালো লাগে না ওর। তবু খালপাড়ের বস্তি কথাটা ওর কানে খট করে লাগলো, তাই বাধ্য হয়েই বলল, এসব কি বলছো মা? পরিষ্কার করে বলো না। সুমিত আস্তে করে বলল, ওরে বাবারে, সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠেছে। মলি ফিক করে তার হাসি চাপল। অবনীবাবু আজ সত্যি বিরক্ত সরমার উপরে। একটি ছেলেকে দিয়ে আর একটি ছেলেকে অপমান করতে করতে আজ কোথায় পৌঁছে গেছো দেখছো তো সরমা। নিজের বড় দাদার জন্য সামান্য ভদ্রতাটুকু আর অবশিষ্ট নেই। মা বাবাকে কতখানি উদার হতে হয় জানো? বিরক্ত অবনীবাবু সরমার দিকে তাকিয়ে কথাগুলি বললেন। হ্যাঁ, তোমার মতো অত উদার আমি একটা ছেলের জন্য হতে পারবো না, বুঝলে? সামান্য একটু রান্না করছে বলে, বেকার ছেলে বাপের হাতে হাতে সাহায্য করছে বলে সব ওদেরকেই উজাড় করে দিতে পারবো না আমি ভুলে যাই না যে আমার দুটি ছেলে বৌমা আছে। সরমা কথাগুলি স্বামীর উদ্দেশ্যে বলে। কি দিতে দেখলে তুমি সরমা? সকালে কলেজের পরীক্ষার ফিসের ওই কটা টাকা? হ্যাঁ হ্যাঁ, ওটাই। আর তাছাড়া তুমি তো অমিতকে 50,000 টাকা করে মাইনে দিচ্ছই, তাহলে আবার ওকে আলাদা করে দেবে কেন? ওকে দিলে ছোট বৌমাকেও দিতে হবে তোমায়, সমান ভাগ দুজনের। ওর বাবা বড়লোক বলেও বঞ্চিত হবে কেন? বা সরমা, খুব তো দেখছি সমান ভাগের হিসেব শিখেছ।
আজ যখন তুমি বা তোমরাই কথাগুলি তুললে, তাহলে আজ সবটা পরিষ্কার হয়ে যাক। কি বললে? অমিতকে আমি টাকা দিই? হ্যাঁ, দিতে চেয়েছিলাম, কিন্তু ও কিছুতেই নেয়নি। তুমি এখনও তোমার খাঁটি হিরেকে চিনতেই পারোনি সরমা। সুমিত মাঝখান থেকে বলে, সামনে নেবে কেন? সব তো ওরই হাতে, যখন যা প্রয়োজন ওখান থেকেই নিয়ে নিচ্ছে। অবনীবাবু এবারে খুব রেগে ওঠেন, বলেন, ওর কোনোদিন প্রয়োজনই পড়েনি। তোমার প্রাইভেট কলেজের ফিস দিতে গিয়ে যখন আমি হিমশিম খাচ্ছি, সে সময় তোমার মায়ের অপারেশন, সব দিক বিবেচনা করে ছেলেটা কিছুতেই কলেজে ভর্তি হলো না। নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়ল বাবাকে সাহায্য করবে বলে। তারপর বছরে বছরে তোমার বাইক চেঞ্জ হয়েছে, দামি দামি ড্রেস, মোবাইল, সব কিছুর জোগাড় করতেই আমি আর তোমার দাদা হিমশিম খেয়েছি। তবু তোমাকে কখনো বুঝতে দিইনি। তারপর বড়লোকের বাড়িতে সম্পর্ক করলে, খুব ভালো কথা। তবে সেই বড়লোক বাড়ির সঙ্গে পাল্লা দিতে গিয়ে কত বাড়তি খরচ হয়েছে সেটা তুমি বা তোমার মা কেউই কোনোদিন জানতে চেয়েছো কি? লাখ লাখ টাকার তত্ত্ব পাঠাতে হয়েছে ছোট বৌমার বাপের বাড়ি। মলি মাঝখান থেকে বলে ওঠে, আপনি কিন্তু আমার বাবাকে অপমান করছেন। অবনীবাবু গম্ভীর গলায় বলেন, এ ব্যাপারে তোমার সঙ্গে পরে আলোচনা হবে, বড়দের মাঝখানে কথা বলতে এসো না এখন। লজ্জিত হয়ে মলি চুপ করে যায়। অবনীবাবু আবার বলতে শুরু করেন, হানিমুনে গেলে বাইরে। এবারে অমিত বলে, থাক না বাবা এসব কথা এখন, সবই তো এই সংসারের জন্যই খরচ হয়েছে। না, থাকবে কেন? কথাটা যখন ওরাই তুলেছে, সব কথা ওদেরকেই শুনতে হবে আজ। তারপর বলতে শুরু করেন, তোমার শ্বশুর মশাই তো টিকিট কেটে দিয়েই খালাস, বাকিটা আমাকেই সামলাতে হলো। তোমার এই গণ্ড দাদাই নিজের হাতে করে 2 লাখ টাকা তুলে নিয়ে এলো তোমরা হানিমুনে যাবে বলে। বিয়ের পরে অফিসে আলাদা করে রিসেপশন পার্টি করলে, সেখানেও আমাকেই সাহায্য করতে হলো। আর কত হিসেব চাও বলো? হ্যাঁ, ঠিকই বলেছ, ও তো মূর্খই, ও তো বোকা। না হলে ভাইয়ের সুযোগ সুবিধার জন্য এভাবে কে স্যাক্রিফাইস করে আজকের এই স্বার্থপর যুগে? সে ছোটবেলা থেকেই করে আসছে। তুমি আর তোমার মা ওকে অপমান করে গেছো সারাটি জীবন ধরে। ও অপমান সহ্য করেছে, তাই বলে ওর বউয়ের অপমান কেন সহ্য করবে বলতে পারো? অবনীবাবুর প্রেশার যেন আজ মাথায় চড়ে গেছে। আর ছোট বৌমা, তোমাকে বলছি, তোমার ওকে দিদি বলতে লজ্জা লাগে, কিন্তু 2 বেলা ওর হাতে রান্না খেতে লজ্জা লাগে না। তুমি তো জানতে সুমিতের বাবা তোমার বাবার মতো বড়লোক নয়। এ বাড়িতে তোমার বাপের বাড়ির মতো রান্নাঘরে বাবুর্চি রান্না করে না, তাই এখানে থাকলে রান্না করেই খেতে হবে। ওই বাচ্চা মেয়েটাকে অর্ডার করতে পারবে না। মলি রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনি কিন্তু আমাকে অপমান করছেন বাবা। তাহলে আমরা কি চলে যাব এ বাড়ি থেকে? সরমা বলল, আহ, চুপ করো না ছোট বৌমা, যাও, নিজের ঘরে যাও। না মা, আপনার সামনেই বাবা টাকা পয়সা নিয়ে খোঁটা দিলেন, কত অপমান করলেন, এরপর তো আর এ বাড়িতে থাকা যায় না। সুমিত বলল, কালই আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। সরমা মেঝেতে বসে পড়ে চোখের জলে কাঁদতে লাগলো আর বিলাপ করতে লাগলো, আমার সংসারটা শেষ হয়ে গেল, কার নজর লাগলো আমার সুখের সংসারে? অবনীবাবু সুমিতের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি এসে বললেন, হ্যাঁ, এই তো আসল কথা এলে, এটাই তো আমি শুনতে চাইছিলাম। তা কোথায় যাবে শুনি? নিউ টাউনের ফ্ল্যাটটাতে, যেটা তোমার বড়লোক শ্বশুরমশাই গিফট করেছেন তোমাদের বিয়েতে, আর গতকালও অনেক রাত অবধি যেটাকে গুছিয়ে এসেছো? সুমিত ও মলি যেন বোবা হয়ে গেছে, কোনো কথা জোগায় না তাদের মুখে। সরমাও অবাক হয়ে তাকায় ওদের দিকে। দাদার বউ সংসার সামলে কলেজ করে একটা দিন একটু বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল, সেটা ঠিক নজরে পড়ে গেল তোমাদের। আর প্রতিদিন অফিস শেষে ফ্ল্যাট সাজানোর জন্য বৌমাকে নিয়ে বেরোচ্ছ, সেটা আমার চোখে পড়বে না ভাবলে কিভাবে? তোমার মা নয়তো চোখ থাকতে অন্ধ, কিন্তু এ অবনী চাটুর্যের চোখ সব দিকে ঘোরে। আহত সরমার চোখের জল যেন শুকিয়ে গেছে, অবাক চোখে ওদের দিকে চেয়েই রয়েছে। লজ্জায় রাগ দেখিয়ে সুমিত আর মলি নিজের ঘরে চলে গেল। অবনীবাবু সরমাকে বলে, শক্ত হও সরমা, যারা যাবার তারা ঠিক যাবেই। যতই ভালোবাসা দাও তাদেরকে আটকে রাখতে পারবে না। তার চেয়ে বরং তোমার ছায়ায় যারা থাকতে চায় তাদেরকে আঁকড়ে ধরে বাঁচতে শেখো। অমিত আর কুসুম দুজনেই চোখের জল মুছে মেঝেতে বসে থাকা সরমাকে হাত ধরে তুলতে যায়। সরমাও আর কোনো আপত্তি করে না, ওর কাঁধে ভর করে নিজের ঘরের দিকে চলে যায়।